নমস্কার, দ্বীপ্রাহরিক শুভেচ্ছা আমার শ্রোতা বন্ধুদের। আজ স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী প্রফুল্ল রায়ের গল্প আপনাদের জন্য। তার লেখা প্রায় 200-রও বেশি গল্পের থেকে 24টি গল্প নিয়ে প্রকাশিত গল্প সমগ্রর প্রথম খণ্ডের গল্প এটি। তো শুরু করি আজকের গল্প পাওয়া। লেখক প্রফুল্ল রায়। উত্তরে, দক্ষিণে, পূবে, পশ্চিমে যে দিকেই চোখ ফেরানো যাক, কোনো বিস্ময় নেই, শুধু টিলা আর টিলা। চড়াইয়ের পর উতরাইয়ে মাটি এখানে তরঙ্গিত। কবে যেন একদিন মহারাষ্ট্রের এই প্রান্তরগুলিতে একখানা সমুদ্র অবিরাম দোল খেত আর শাসাত। কে এক জাদুকর মন্ত্র পড়ে চিরদিনের মতো তাকে স্তব্ধ করে দিয়েছে। ফল হয়েছে এই, তার অস্থিরতা আর নেই, শাসানিও থেমে গেছে। মন্ত্র পড়া ঢেউগুলো শুধু মাথা তুলে দিনের পর দিন একইভাবে অনড় হয়ে আছে। মাটির রং এখানে কালো, এত কালো মনে হয় কৃষ্ণাঙ্গী এক আদিবাসিনী শরীর এলিয়ে দিয়ে এই প্রান্তরে শুয়ে আছে। কৃষ্ণাঙ্গী শুধু নয়, মহারাষ্ট্রের এই মাটি রুক্ষ, কর্কশ, আদিম। কোথাও তার এতটুকু কোমলতা নেই। গ্রানাইট পাথরের রূঢ়তা মেশানো এই প্রান্তরগুলির কোনো প্রান্তেই প্রাণের সমারোহ খুঁজে পাওয়া যাবে না। মাঝে মাঝে কন্টিকারির ঝোপ, একাত চাপড়া হলুদ রঙের শুকনো ঘাস, কদাচিৎ 2-4টে রোগা চেহারার বাবলা। এর মধ্যেই জন্মের সমস্ত উদ্যম শেষ। পৃথিবী এখানে প্রসূতি নয়, বন্ধা। বন্ধা বললে বোধহয় ঠিক হয় না, বলা উচিত মৃত বৎসা। চলতে চলতে একবার থমকে দাঁড়ালো জোহান। লোকটা পিদ্রু, অর্থাৎ গোয়াঞ্চি খ্রিস্টান। বয়স 40 অর্ধে, কিন্তু 50-এর অনেক নিচে। থ্যাবড়া নাক, গায়ের রং পোড়া তামাটে, মুখে বহুদিনের না কামানো দাড়ি গোঁফ। নেশা এবং আনুষঙ্গিক তাবৎ অত্যাচারের ছাপ শিলমোহরের মতো তার সর্বাঙ্গে মারা আছে। জোহন চরিত বুঝবার জন্য তার ভেতরে ঢোকার প্রয়োজন নেই। শরীরময় অসংখ্য ধ্বংসের স্মৃতি এবং ডান গালে, কপালে আর গলার কাছে লম্বা লম্বা কাটা দাগগুলো সেটা অনেকখানি ব্যাখ্যা করে রেখেছে। ভুরুর ওপর হাতের আড়াল দিয়ে একবার আকাশের দিকে তাকালো জোহন। বেলাটা আন্দাজ করে নিতে চাইল বোধহয়, কিন্তু সঙ্গে সঙ্গেই চোখ দুটো ফিরিয়ে আনতে হলো তাকে, কেননা ইতিমধ্যেই সূর্যটা কখন যেন আকাশের ঢাল বেয়ে মাথার ওপর এসে উঠেছে। আকাশের দিক থেকে চোখ ফিরিয়ে একবার চারপাশ দেখে নিল জোহান। উত্তরে, দক্ষিণে, পূবে এই 3 দিকের সব পথে তার জন্য কাঁটা ছড়ানো। পূবে গেলে ধেইহেল, উত্তরে রাজপিপলা, আর দক্ষিণে গেলে নিপানি। যেখানেই সে যাক, ধরা পড়তেই হবে। সমস্ত মহারাষ্ট্র জুড়ে তার জন্য ফাঁদ পাতা রয়েছে। 3টে খুন, নোট জাল, জালিয়াতি, স্ত্রীঘটিত ব্যাপার, পেনাল কোডের পৃষ্ঠাগুলোতে যত রকম অপরাধের তালিকা আছে, তার কোনোটাই বোধহয় বাদ দেয়নি সে। একবার ধরা পড়লে ফাঁসি তার নিশ্চিত। কিন্তু ফাঁসির দড়িটা গলায় জড়াতে খুব উৎসাহ বোধ করে না জোহান। অনেকদিন আগেই পুলিশ পিছু নিয়েছিল। জোহান অবশ্য তাদের চোখে ধুলো ছিটিয়ে ছিটিয়ে যাচ্ছিল। কিন্তু মাস 3 আগে রেসের মাঠে একজনকে ছুরি মারার পর থেকেই পুলিশ শিকারী কুকুরের মতো হন্যে হয়ে উঠেছে। কাজে লুকোচুরির মাত্রাটা বাড়াতে হয়েছিল জোহানকে। আজ ঔরঙ্গাবাদ, কাল পিপলি, পরশু মানমাদ, তারা খাওয়া একটা জন্তুর মতো পালিয়ে পালিয়ে বেরিয়েছে জোহান। যেখানেই গেছে তার ঘ্রাণেন্দ্রিয় টের পেয়েছে এখানে খুব বিপদ। তৎক্ষণাৎ অন্য কোথাও উধাও হয়েছে, কিন্তু সমস্ত মহারাষ্ট্রে নিজের জন্য নিরাপদ একটু জায়গা খুঁজে পায়নি। ক্রমাগত তার মনে হচ্ছিল একটা অদৃশ্য জাল অতি দ্রুত চারপাশ থেকে গুটিয়ে আসছে, যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাবে। ভয়ে আতঙ্কে জোহন যখন উদ্ভ্রান্ত, ঠিক সেই সময় পশ্চিম দিকটার কথা মনে পড়েছে তার। সঙ্গে সঙ্গে আর অপেক্ষা করেনি। 3 আগে
রত্নগিরি থেকে হাঁটতে শুরু করেছিল। 3 দিন 3 রাত অবিরাম হেঁটে অবশেষে এই প্রান্তরে এসে পৌঁছেছে। উত্তর দক্ষিণ পূবে সব দিকের সব পথই তার বন্ধ, শুধু খোলা আছে পশ্চিম দিকটা। ভুরুর ওপর হাত রেখে সেদিকেই তাকালো জোহন। কিন্তু আর কত দূর? টিলার স্তব্ধ সমুদ্রটা পশ্চিম দিগন্তে যেখানে গিয়ে শেষ হয়েছে, তারপর সারি সারি ধোঁয়ার দৈত্য আকাশের দিকে মাথা তুলে রয়েছে। জোহন জানে ওগুলো সাতপুরা পাহাড়ের চূড়ো, তার গন্তব্য সেখানেই। সে শুনেছে সাতপুরার গায়ে ইতস্তত আদিবাসীদের গ্রাম ছড়িয়ে রয়েছে, তার একটাতে গিয়ে আপাতত আশ্রয় নেবে সে। জোহনের ধারণা পৃথিবীর কোলাহল থেকে অত দূরে প্রকৃতির সেই দুর্গম স্বদেশে পুলিশ তার খোঁজ নাও পেতে পারে। 3 দিন 3 রাত কিছুই খায়নি জোহন, এমনকি নির্দয় প্রান্তরে 1 ফোঁটা জল পর্যন্ত জোটেনি। জিপের ডগা থেকে বুক পর্যন্ত একরাশ ধারালো বালির মতো খড়খড়ে হয়ে আছে। মুখ থেকে লালা বের করে যে গলা ভিজিয়ে নেবে তারও উপায় নেই, লালা পর্যন্ত শুকিয়ে গেছে। টলতে টলতে আবার হাঁটতে শুরু করলো জোহান। তারপর গ্রানাইট শিলার ওপর দিয়ে এগিয়ে চলল। সজ্ঞানে নয়, বাঁচবার অদম্য এক ইচ্ছে ঘোরের মধ্যে তাকে ঠেলে নিয়ে চলেছে যেন। বিকেল পর্যন্ত এক টানা হাঁটল জোহান। তারপরেই তার মনে হতে লাগলো শ্বাস যেন আটকে আসছে। আকাশ এখনো দিনান্তের আলো ছড়ানো। তার মনে হলো সব অন্ধকার হয়ে আসছে। তার কানের কাছে ঝিঁঝিদের একটানা অবিশ্রান্ত চিৎকার যেন শোনা যাচ্ছে। জোহন হয়তো বেহুশি হয়ে পড়তো, ঠিক সেই সময় খানিকটা দূরে গির্জার চূড়োটা চোখে পড়ে গেল। ধোঁয়ার দৈত্যগুলো ততক্ষণে অনেক স্পষ্ট হয়ে উঠেছে। সাতপুরা তবে কি এসে গেছে? এই প্রান্তরে গির্জা? কিছুক্ষণ বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল জোহন। তারপর শরীরের অবশিষ্ট শক্তিটুকু 2 পায়ে জড়ো করে গির্জার দিকে একরকম দৌড়ি লাগালো। এই মুহূর্তে তার একটু জল চাই, তারপর কিছু খাদ্য, অবশেষে ঘুম। গির্জার ভেতরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালো জোহন। সামনের দিকে পাথরের বিস্তৃত চত্বর, তার উপর যে মিশনারি সন্ন্যাসিনীটি দাঁড়িয়ে রয়েছে, সে কে? এক দৃষ্টে তাকিয়ে থাকতে থাকতে জোহনের সমস্ত স্নায়ুর মধ্যে দিয়ে দুরন্ত গতিতে ঝড় বইতে লাগলো। ঘন পালকে ঘেরা সেই চোখ, সেই ঈষৎ টেপা ঠোঁট, ধবধবে সাদা পোশাকে সমস্ত শরীর ঢাকা। মাথার চুল, হাত পা কিছুই দেখা যাচ্ছে না, তবু মনে হচ্ছে সেই সাবন্তবাদীর সেই মেয়েটা, যার নাম রেবেলা। শুধু মনে হওয়া নয়, এ নিশ্চয়ই রেবেলা। ওদিকে সন্ন্যাসিনীও স্থির নিবদ্ধ দৃষ্টিতে জোহনের দিকে তাকিয়েছিল। একসময় সম্মোহিত পশুর মতো পায়ে পায়ে সামনে এগিয়ে গেল জোহন। আধফোঁটা চাপা গলায় বলল, রেবেলা। সন্ন্যাসিনী ঠোঁট দুটো নড়ে উঠল। অনুচ্চ শান্তস্বরে সে বলল, আমার নাম তাই, আর পরিচয় হলো সন্ন্যাসিনী। আমি খ্রিস্টের সেবিকা। কিন্তু তুমি সাবন্তবাদী জোহন তো? আত্মবিস্মৃতের মতো জোহন উত্তর দিল, হ্যাঁ। তুমি এখানে? আরেকটু হলে সত্যিটাই মুখ দিয়ে বেরিয়ে আসতো জোহনের। মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল, চিনালির দিকে যাচ্ছিলাম, রাস্তা ভুল করে এখানে এসে পড়েছি। কিন্তু কি? জিজ্ঞাসু চোখে রেবেলা তাকালো। আপনি না তুমি কি দিয়ে সম্বোধন করবে সেটা ঠিক করতে খানিক সময় লাগলো জোহনের। শেষ পর্যন্ত মরিয়া হয়ে বলেই ফেলল, তুমি কবে সন্ন্যাসিনী হলে? এখানেই বা একে কেমন করে? রেবেলার দৃষ্টি চকিতের জন্য একবার তীক্ষ্ণ হয়ে পরক্ষণেই নরম হয়ে গেল। কি একটু ভেবে শান্ত সুরে সে বলল, সেসব কথা শুনে কি হবে? দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, দিন কয়েক খাওয়া হয়নি। এসো আমার সঙ্গে। এতক্ষণ খিদে তৃষ্ণার কথা একেবারে খেয়াল ছিল না জোহনের। সারা দেহে যে 3 দিনের অপরিসীম অবসাদ মাখা, তাও মনে পড়েনি।
আবার সেসব মনে পড়ল। বলল, চলো। সন্ন্যাসিনীর পিছু পিছু চলতে চলতে জোহন ভাবল, আশ্চর্য, সাতপুরার এই সুদূর পাহাড়ি এলাকায় রেবেলাকে যেভাবে আবিষ্কার করবে এ ছিল তার পক্ষে অকল্পনীয়। আরও আশ্চর্য, তাকে দেখে ভয় পালিয়ে যায়নি রেবেলা, এমনকি তার শান্ত মুখে উদ্বেগের একটি রেখাও ফুটে বেরোয়নি, বরং অসংকোচে নির্ভয়ে তাকে সঙ্গে নিয়ে চলেছে। সন্ন্যাসিনী রেবেলা একেবারেই ভয়লেশীন। কিন্তু সাবন্তবাদী সেই মেয়েটা কেমন ছিল? চলতে চলতে জোহনের স্মৃতিতে দুযুগ আগের দিনগুলো বিদ্যুৎ চমকের মতো ফুটে উঠল। সাবন্তবাদীতে জোহনদের প্রায় পাশাপাশি বাড়িতেই থাকতো রেবেলারা। তারাও গোয়াঞ্চি খ্রিস্টান। রেবেলা ছোটবেলা থেকেই রূপসী। যৌবনে পৌঁছবার আগেই তার রূপের খ্যাতি সারা সাবন্তবাদীতে ছড়িয়ে পড়েছিল। মা, বাবা এবং রেবেলা নিজে, এই নিয়ে তাদের ছোট মাপের সংসার। রেবেলার বাবা আলমিরা ছিল মাল্লা। নিজের নৌকা অবশ্য ছিল না, পরের নৌকোয় ভাড়া খাটত। সারাদিনের পরিশ্রমের দাম ছিল তার 2.5 টাকা। কিন্তু কটা দিনই বা কাজে বেরোতে পারত আলমিরা। আজন্মের সহচর মারাত্মক হাঁপানি ছিল তার। প্রায় 12 মাসই সেটা তাকে বিছানায় ফেলে রাখত। ফল হতেই 3 জনের ছোট্ট সংসারটা প্রায়ই অচল হয়ে থাকত। আর জোহানের বাবার ছিল শুঁটকি মাছের কারবার। অবস্থা তাদের মাঝারি রকমের সচ্ছল। ছোটবেলায় বাবা তাকে স্কুলে পাঠিয়েছিল। বছর কয়েক মাত্র সেখানে যাতায়াত করেছে জোহান। তারপর সে পথ মারানো ছেড়ে দিয়েছিল। পড়াশোনা ছেড়ে যে বাপের ব্যবসায় গিয়ে বসবে তাও করেনি জোহান। কৈশোরের সীমা পার হওয়ার আগেই সে মদ ধরেছিল। কথায় কথায় ছুরি চালাতো। চূড়ান্ত উশৃঙ্খল ছিল সে। আর ছিল লুচ্চা, লম্পট। সাবন্তবাদীর সুন্দর সুন্দর মেয়েরা তার ভয়ে রাস্তায় বেরোনো বন্ধ করে দিয়েছিল। বিশেষ করে রেবেলার ওপর জোহানের আকর্ষণটা ছিল একটু বেশি। প্রতিবেশীদের এই সুদেহিনী মেয়েটাকে আয়ত্ত করবার জন্য উন্মাদ হয়ে উঠেছিল সে। একটা লোভী জানোয়ারের মতো প্রায় রোজই রেবেলাদের বাড়িতে হানা দিত জোহন। তার উদ্দেশ্যের মধ্যে কোনো রকম লুকোছাপা ছিল না। একদিন সোজাসুজি বিয়ের কথাই পেড়ে বসেছিল সে। রেবেলার বাবা আলমিরা রাজি হয়নি। মাতাল গুন্ডার হাতে কোন বাপি বা মেয়েকে স্বেচ্ছায় সঁপে দিতে পারে? রাজি না হওয়ার ফল হয়েছিল মারাত্মক। প্রচণ্ড ঝগড়া করেছিল জোহন। অশ্রাব্য ভাষায় গালাগাল দিয়েছিল। আলমিরা বিশেষ কিছু বলেনি, শুধু বাড়ি থেকে তাকে বের করে দিয়েছিল। যাবার সময় জোহন শাসিয়ে গিয়েছিল সে দেখে নেবে। দেখে সে নিয়েও ছিল। দিন কয়েক পরে রাত্রিবেলা বাড়ি ফেরার পথে ছুরির ঘা খেয়ে এসেছিল আলমিরা। আলমিরা যতদিন বেঁচে ছিল 2 হাত দিয়ে মেয়েকে আগলে আগলে রেখেছে। সে মরবার পর আবার আসা যাওয়া শুরু করেছিল জোহান। রেবেলার মা বারণ করেছে, জোহান শোনেনি। সাবন্তবাদীর পঞ্চায়েতে জোহানের নামে নালিশ জানিয়েও লাভ হয়নি। জোহানের ভয়ে পঞ্চায়েত নীরব থেকেছে। কাজেই তার রাহুগ্রাস থেকে বাঁচবার জন্য রেবেলা আর তার মা পুনেতে এক আত্মীয়ের বাড়ি পালিয়ে গিয়েছিল। রেবেলাকে পাওয়ার জন্য জোহান তখন উন্মত্ত। খুঁজে খুঁজে সেও পুনেতে এসেছিল। পুনেতে বেশি দিন থাকা হয়নি রেবেলার। সেখান থেকে তারা গিয়েছিল রত্নগিরি, তারপর আজাগাঁও। আত্মীয় স্বজনের দুয়ারে দুয়ারে একটু আশ্রয়ের জন্য তারা কড়া নেড়েছে। কোনো দুয়ার 2-4 দিনের জন্য খুলেছে, কোনোটা আবার খোলেইনি। যেখানেই তারা গেছে অশুভ একটা ছায়ার মতো তাদের পিছু পিছু ফিরেছে জোহান। যে কোনো উপায়েই হোক রেবেলাকে তার চাই, কিন্তু শেষ পর্যন্ত পাওয়া তার হলো না। আজগাঁওয়ে এসে মার মেয়ে ভোজবাজির মতো কোথায় যে মিলিয়ে গিয়েছিল হদিশ পায়নি জোহান। একটা সুন্দরী সুদেহিনী মেয়ে নাগালের বাইরে বেরিয়ে যাবে এটা তার সহ্য হয়নি। 2-3টে বছর সমস্ত মহারাষ্ট্র প্রায় তোলপাড় করে ফেলেছে সে, কিন্তু না, কোথাও রেবেলাকে খুঁজে পায়নি। জোহান আর সাবন্তবাদী ফেরেনি, সোজা চলে গিয়েছিল ভুসাওয়াল। খুন, নেশা, স্ত্রীলোক দিয়ে ঘেরা তার জীবনের নিজস্ব একটা কক্ষপথ ছিল।
সেই অন্ধকার নিষিদ্ধ জগতে একটু একটু করে দিনে দিনে তলিয়ে গেছে সে। কিন্তু রেবেলা, মাছি আলমিডার সেই মেয়েটা আজ খ্রিস্টের সেবিকা, সন্ন্যাসিনী। আশ্চর্য। গির্জার দক্ষিণ প্রান্তে শেষ ঘরখানায় এসে রেবেলা বলল, তুমি একটু জিরো, আমি আসছি। ঘরের এক কোণে তক্তপোষের ধপধপে বিছানা পাতা। জোহান তার উপর নিজেকে সঁপে দিল, আর রেবেলা বেরিয়ে উত্তর দিকে অদৃশ্য হয়ে গেল। মাত্র কিছুটা সময়। তারপরেই একটা পাজামা আর তোয়ালে নিয়ে ফিরে এলো সে। বলল, বাঁদিকের ঘরটা বাথরুম, তাড়াতাড়ি স্নান করে এসো, আমি খাওয়ার ব্যবস্থা করছি। স্নান সেরে জোহন এসে দেখল প্লেটে খাবার সাজিয়ে রেবেলা বসে আছে। খেতে খেতে সেই কথাটাই আবার মনে পড়ল জোহনের। সে জানে রেবেলা তাকে ঘৃণা করত, যত ঘৃণা তত ভয়। কিন্তু এই মুহূর্তে একলা ঘরে তাকে খাওয়াতে বসিয়েও এতটুকু শঙ্কা নেই মেয়েটার। এতখানি শক্তি কোত্থেকে পেয়েছে সে? তাছাড়া আরো একটা কথা মনে পড়তেই অবাক হয়ে গেল জোহন। রেবেলাকে অনেকক্ষণ ধরে দেখছে সে, কিন্তু একটা স্নায়ুও উত্তেজিত হচ্ছে না, রক্তে ঝড় ভেঙে পড়ছে না। তবে কি পবিত্র গির্জা তার সমস্ত অসংযমের উৎসটাকে স্তব্ধ করে দিয়েছে? নানা ভাবনার ভিড় ঠেলে সেই কৌতূহলটা আবার সামনে এসে দাঁড়ালো। জোহান বলল, একটা কথা বড় জানতে ইচ্ছে করছে। কি? রেবেলা প্রশ্ন করল। তুমি না বললে কেমন করে? তখনই তো বলেছি, সে কথা শুনে লাভ নেই। লাভ লোকসানের কথা নয়, মানে রেবেলা বুঝলো জোহনের কৌতূহলটা অদম্য হয়ে উঠেছে। একটু ভেবে নিষ্পৃহ সুরে বলল, শোনবার যখন এত ইচ্ছে তখন শোনো। বাবা মারা যাবার পর সাবন্তবাদী থেকে মা আর আমি গেলাম পুনে, সেখান থেকে রত্নগিরি, তারপর আজাগাঁও। আত্মীয়দের বাড়ি 2-4 দিনের বেশি থাকতে পারিনি। আজাগাঁওয়ে এসে নিরুপায় হয়ে চলে গেলাম ইংরেজায়, মানে গির্জায়। সেখানে দুজনে সন্ন্যাস নিলাম। মাস কয়েক ছিলাম আজাগাঁওয়ে, তারপর আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হলো। সেই থেকে এখানেই আছি। জোহনের জন্যই একদিন সাবন্তবাদী ছাড়তে হয়েছিল, কিন্তু সে কথা একবারও বলেনি রেবেলা। জোহন সম্বন্ধে কোনো ক্ষোভ, অভিযোগ বা রাগ কিছুই নেই তার। নত চোখে কিছুক্ষণ খাবার নাড়াচাড়া করলো জোহান, তারপর বলল, তোমার মা কোথায়? নেই, কমাস আগে মারা গেছে। এরপর কিছুক্ষণ স্তব্ধতা। হঠাৎ এক সময় বাইরে আকাশের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে পড়ল রেবেলা। বলল, আমাকে এবার যেতে হবে, তুমি খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করো। বলতে বলতে সে উঠে দাঁড়ায়। কাজ আছে নাকি? হ্যাঁ, সাতপুরার ওপাশে আদিবাসীদের খান কয়েক গ্রাম আছে, সেখানে কলেরা লেগেছে। রাত্রিবেলা ওখানে গিয়ে থাকতে হবে। চলি, কাল আবার দেখা হবে। জোহান চকিত হয়ে উঠল। এই গ্রামগুলোতে আত্মগোপন করবার জন্যই তো সে এখানে এসেছে। অন্যমনস্কের মতো বলল, কলেরা দেখেছে? হ্যাঁ, এশিয়াটিক কলেরা। 5 দিনে 10খানা গ্রামের 40 জনের মতো মারা গেছে। তাহলে তো ওদিকে যাওয়া বিপদ। বিপদ বই কি। কিছুক্ষণ ভেবে জোহন বলল, দেখো, আমি খুব ক্লান্ত। তোমাদের এখানে যদি 1-2 দিন থাকি, আপত্তি আছে? রেবেলা বলল, না, আপত্তি কিসের? এখানকার বড় পাদ্রী ফাদার অ্যান্ড্রুসকে একবার শুধু জানাতে হবে। আচ্ছা, আমি জানিয়ে দেবক্ষণ। জোহান আসার পর একে একে 3টে দিন কেটে গেছে। এর মধ্যে 2 মাত্র দেখা হয়েছে রেবেলার সঙ্গে। আদিবাসী গ্রামে মহাবাড়ি নিয়ে সে খুব ব্যস্ত এবং উদ্বিগ্ন। বসে কথা বলার অবকাশ হয়নি তার। দিন রাতই তার গ্রামে গ্রামে সেবা করে কেটে যায়। গির্জায় ফিরে স্নান সেরে নাকে মুখে 4টি গুঁজেই ফের দৌড় লাগায়। 4র্থ দিন ভোরবেলা জোহনের ঘুম ভাঙিয়ে রেবেলা বলল, একটা সাহায্যের জন্য তোমার কাছে এসেছি।
কি? বিমূঢ়ের মতো জিজ্ঞেস করল জোহান। কলেরার দাপট ক্রমাগত বেড়েই চলেছে। এদিকে আমাদের লোকজনও তেমন নেই। এ গ্রাম সামলাতে সামলাতে ও গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। তাই বড় ফাদার বলছিলেন, তুমি যদি আমাদের সঙ্গে কদিন গ্রামে যাও বড় ভালো হয়। অবশ্য ভয়ের কিছু নেই, যাবার আগে তোমার যাতে অসুখ না হয় সেজন্য ইঞ্জেকশন দিয়ে দেওয়া হবে। একটু ইতস্তত করে জোহন বলল, বেশ, যাব। সেই যে জোহন এসেছিল তারপর একটা বছর পার হয়ে গেছে। এর ভেতর গির্জা ছেড়ে আর যাওয়া সম্ভব হয়নি তার। কলেরার সেবা দিয়ে একটা বিচিত্র জীবন শুরু করেছিল সে। সমানে তার জেদ টেনে চলেছে। বিবেকহীন নিষ্ঠুর খুনি পশুটা ইদানিং রেবেলার সঙ্গে কোথাও মহামারীর খবর পেলেই সেবা করতে ছোটে। দূরের গ্রামগুলোতে খ্রিস্ট মাহাত্ম্য প্রচার করতে যায়। আর সারাদিনের কাজের শেষে গির্জার চূড়োটার দিকে তাকিয়ে ভাবতে বসে। একদিন হয়তো রক্তের দাগ শুকে শুকে যেমন সাপদ আসে, তেমনি তার খোঁজে পুলিশ আসবে। সেজন্য আজ আর বিচলিত নয় জোহান। জোহান শুধু ভাবে, একদিন কি উন্মত্তের মতোই না রেবেলাকে পেতে চেয়েছিল সে। সেদিন পাওয়া হয়নি, কিন্তু আজ যখন রেবেলার সঙ্গে দূর গ্রামগুলোতে সে যায় তখন মনে হয় সেদিনে সে না পাওয়াটা আজ কত বড় পাওয়া হয়ে ফিরে এসেছে। জোহান ভাবে, সেদিন রেবেলাকে পেলে কতটুকুই বা পেত, আর আজ জগতে পাওয়ারও কত রকম ফের। শেষ হলো আজকের গল্প। আপনাদের জীবনও যেন এমন সদর্থক পাওয়াতে পরিপূর্ণ হয়, এই শুভেচ্ছাই রইল। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। নমস্কার।